বা লিভিং অর্গানিজম, তারপরে এগ্রিকালচারের জন্য কেন আমরা বায়োকেমিস্ট্রি পড়ব, এই আঙ্গিকে একটু ধারণা দিব আর কি। তো বায়োকেমিস্ট্রি কি যদি শুরু করি, তোমরা কি বলবা? হাউ টু ডিফাইন বায়োকেমিস্ট্রি, কেউ বলতে পারবা? কারণ নাম তো জানি না, একমাত্র সৌরভ সারা। বলো দেখি সৌরভ। স্যার বায়োলজি আর স্যার কেমিস্ট্রির সমন্বয়ে, ওকে, মানে স্যার প্রাণ রসায়ন স্যার, মানে যেটা স্যার প্রাণীর সাথে সম্পর্কিত যে রসায়ন, প্রাণীর সাথে সম্পর্কিত যে জীবনের সাথে সম্পর্কিত রসায়ন। জীবনের সাথে সম্পর্কিত যে রসায়ন সেটাই বায়োকেমিস্ট্রি। প্রাণের সাথে বা জীবনের সাথে সম্পর্কিত যে রসায়ন। তাহলে যে এখানে যদি বলতে চাও যে ওই যে আমরা বলি না যে স্টেজে মেরে দিব বায়োকেমিস্ট্রি, বায়োস, কেমিস্ট্রি কেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ লাইফ, মানে জীবনের কেমিস্ট্রি বললে হয়ে যায়, তারপরে জিনিসটা ক্লিয়ার থাকে না। এখানে যেটি আমরা বলতে চাবো এইভাবে যে একটা জীবন, লিভিং অর্গানিজম, একটা লিভিং অর্গানিজমকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? স্ট্রাকচার পাবো। কিসের স্ট্রাকচার পাবো? মলিকুলসের স্ট্রাকচার, মানে বিভিন্ন মলিকুলস পাবো, তাদের স্ট্রাকচার জানবো, হাউ দে আর অর্গানাইজড অ্যান্ড হাউ দে ফাংশন। মানে একটা বড় বস্তুকে ভেঙে যখন আমরা ছোট কোণায় চলে আসব, একটা পর্যায়ে আমরা তাদেরকে বলবো বায়োমলিকুলস। আমরা তাদের স্ট্রাকচার, তাদের অর্গানাইজেশন এবং তাদের ফাংশন নিয়ে স্টাডি করব বায়োকেমিস্ট্রি, অথবা বায়োকেমিস্ট্রিকে অনেক সময় বলা হয় বায়োলজিক্যাল কেমিস্ট্রি। এবং সেটা কি তোমরা বললা জীবনের রসায়ন, মানে কি জীবনের মধ্যে যে কেমিক্যাল প্রসেসেস ঘটে, যে রাসায়নিক মানে কেমিক্যাল রিয়াকশনস, কেমিক্যাল প্রসেসেস ঘটে, সেটি জীবনের ভিতরে বা জীবন সম্পর্কিত, সেগুলিকে আমরা বলবো বায়োকেমিস্ট্রি। তাহলে এখানে সংক্ষেপে বলবো বায়োকেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কেমিক্যাল প্রসেসেস উইদিন অ্যান্ড রিলেটিং টু লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের ভিতরে করতেছে বা লিভিং অর্গানিজমের সাথে সম্পর্কিত এরকম কেমিক্যাল প্রসেসেসকে আমরা বলবো বায়োকেমিস্ট্রি। জাস্ট ডিফাইন যদি দিতে চাই স্ট্রিক্টলি তাহলে এভাবে, বায়োকেমিস্ট্রি ডিলস উইথ স্ট্রাকচারস, ফাংশনস অ্যান্ড ইন্টারেকশনস অফ বায়োমলিকুলস। এই তিনটে জিনিস মনে রাখবা। তাহলে কি নিয়ে বায়োকেমিস্ট্রি কি নিয়ে ডিল করে? বায়োমলিকুলস নিয়ে ডিল করে। বায়োমলিকুলসের কি নিয়ে ডিল করে? বায়োমলিকুলসের স্ট্রাকচার, ফাংশনস এবং ইন্টারেকশনস। তার মানে বায়োকেমিস্ট্রি ডিলস উইথ বায়োমলিকুলস সংক্ষেপে। তার বায়োমলিকুলসের কি, হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ বায়োমলিকুলস? অ্যাসপেক্টসগুলো হলো স্ট্রাকচার অফ বায়োমলিকুলস, ফাংশনস অফ বায়োমলিকুলস অ্যান্ড হাউ বায়োমলিকুলস আর ইন্টারেক্টিং উইথ ইচ আদার। সংক্ষেপে বায়োকেমিস্ট্রি ডিলস উইথ স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড ইন্টারেকশনস অফ বায়োমলিকুলস। দ্যাটস ইট। এটা হলো বায়োকেমিস্ট্রি। বায়োমলিকুলসের স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ইন্টারেকশন। তাহলে বায়োমলিকুলস আমরা কাকে বলবো? তার আগে বলো, ডু দ্য বায়োমলিকুলস হ্যাভ লাইফ? তোমরা আমার কথা স্পষ্ট স্যার। ইয়েস স্যার। কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। সরি, আবার একজন বলো। স্যার কথা অনেক আস্তে শোনা যায়। কথা অনেক আস্তে শোনা যায়। ইয়েস স্যার। এটা কেমন কথা? আচ্ছা নজরুল, কথা অনেক আস্তে শোনা যায়। এখন কথা শোনা যায়? ইয়েস স্যার। ওকে, বুঝলাম না। শোনা যাচ্ছে স্যার। আমি বলেছি বায়োমলিকুলস, ডু দ্য বায়োমলিকুলস হ্যাভ লাইফ? নো স্যার। নো স্যার। ইয়েস, থ্যাংক ইউ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু অনেকে ভুল করে যে ওই বায়োস মলিকুলের জীবন, ওখান থেকে তারা বলে যে বায়োমলিকুলসের লাইফ আছে, কিন্তু না। একটা জিনিস খেয়াল করবা, কার জীবন আছে কার জীবন নাই, এটিকে ডিফাইন করতে গেলে বা এটি আনসার করতে গেলে দেখবা যে ওই জিনিসটি যদি একটি গুড এনভায়রনমেন্টে দেখে দেওয়া যায় আর ওটি যদি তার মধ্যে একটিকে প্রডিউস করে, তাহলে বলবো তার জীবন আছে। বুঝতে পারছো? এটি জীবনের বৈশিষ্ট্য। যেমন আরেকবার একটু বলেন। হ্যাঁ শিওর। এনজাইম, একটা এনজাইম মনে করো ট্রিপসিন, এই ট্রিপসিনকে একটা গুড এনভায়রনমেন্ট দিলা বংশবৃদ্ধির জন্য,
একটা ট্রিপসিন থেকে আরেকটা ট্রিপসিন যদি জন্মগ্রহণ করে তাহলে বলবো ট্রিপসিন এটা একটা এনজাইম, এর জীবন আছে। কিন্তু ট্রিপসিনকে যতই গুড এনভায়রনমেন্ট দাও, একটা ট্রিপসিন তার মতো আরেকটা বাচ্চা পারবে না। কাজেই যারা তার মতো একটিকে তৈরি করতে পারে না, জন্মদান করতে পারে না, তার মধ্যে লাইফ নেই। এটি একটি ফার্স্ট ক্রাইটেরিয়া। কাজে এই যে বায়োমলিকুলস দেখতেছো, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইমস, অল দিজ আর দ্য এক্সাম্পলস অফ বায়োমলিকুলস। They don't have life because they cannot produce any one like them. তাদের মতো কাউকে তারা জন্ম দিতে পারে না, এই জন্যই তাদের জীবন নাই। জীবন নাই বলে তারা জন্ম দিতে পারে না। যদি অন্যভাবে বলো, তাহলে বায়োমলিকুলস আমরা কিভাবে ডিফাইন করব? হাউ টু ডিফাইন বায়োমলিকুলস? বলো, বায়োমলিকুলস কে কিভাবে ডিফাইন করব? কে বলতে পারবা? So biomolecules are those molecules if they have put in a standard environment, they cannot create their own মানে ওদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এইটা তুমি যেটা এটা তৈরি করতে পারে না, মানে তুমি যেটা বলতে যাচ্ছ সেটা উত্তরটা তুমি উত্তর বলছো, তার প্রশ্নটা ছিল এরকম যে বায়োমলিকুলস এর জীবন নাই কেন, বা জীবন আছে কি নাই সেই অ্যাসপেক্টে বলতে চাচ্ছিল। আমি কিন্তু প্রশ্ন সেটাই করিনি, আমি বলেছি হাউ টু ডিফাইন বায়োমলিকুলস। স্যার এরকম হইতে পারে কি বায়োমলিকুলস এর দ্বারাই হচ্ছে বায়োলজিক্যাল বডি বা জীবন গঠিত হয়? অবশ্যই, কিন্তু ডিফাইনটা যদি করতে চাও তাহলে ডিফাইনটা হবে molecules. There are many molecules, but some of the molecules are being synthesized within the living organism. মানে there are many molecules, মানে molecules, তুমি যেদিকে তাকায় molecules 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 তো তার মানে আর কি molecules that are involved in হ্যাঁ synthesizing of the হ্যাঁ, কাজে ডেফিনেশনটা হলো the molecules those are being synthesized within the living system, they are called biomolecules. এই যে বায়ু কথাটা আসছে যে লিভিং সিস্টেমের মধ্যে এই মলিকুলগুলো তৈরি হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইমস, অল দিস মলিকুলস আর সিনথেসাইজড উইদিন দ্য লিভিং সিস্টেম, দ্যাটস হোয়াই দে আর কল্ড বায়োমলিকুলস। স্যার ডেফিনিশনটা আরেকবার বললে ভালো হয়। আরে বায়োমলিকুলস, the molecules those are being synthesized within the living systems, সেটা লিভিং সিস্টেম, সেটি প্ল্যান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে। স্যার এভাবে বলা যায় না, biomolecules are those molecules that produce cells and living organisms. That produce Cells and living organisms. এই এতক্ষণ কি পড়ালাম? বায়োমলিকুলস দ্যাট প্রোডিউস হবে না, দ্যাট প্রোডিউস না না, বায়োমলিকুলস জীবন নাই, তারা কোনো কিছু তৈরি করতে পারে না। আর তুমি এখন বলতেছো বায়োমলিকুলস সেল তৈরি করে, বায়োমলিকুলস লিভিং অর্গানিজম তৈরি করে, হাউ কাম? বায়োমলিকুলস কিছু তৈরি করতে পারে না। বুঝছি স্যার। বুঝতে পারছো? এখন বিষয় হলো যে এই তৈরি করা, যদি তুমি বলো যে স্যার ইট কিন্তু বিল্ডিং তৈরি করে, কথা কিন্তু তর্কে বললে ঠিকই আছে, কিন্তু ইট যদি বলো যে নিজে নিজে তো তৈরি করে না স্যার। মানে হচ্ছে আর কি জি স্যার, প্রোডিউস হয় না স্যার, সিনথেসাইজড হয়। ওকে, আমরা এই কেমিস্ট্রিতে, তোমরা বায়োকেমিস্ট্রিতে তোমরা এই সেমিস্টার এবং আগামী সেমিস্টারে তোমরা যেগুলো জানবা এই জিনিসগুলো, এখানে বায়োমলিকুলস এর কেমিস্ট্রি তোমরা জানবা, সেখানে স্টাডি হবে অকারেন্স, ফাংশনস, ক্লাসিফিকেশন, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ বায়োমলিকুলস, এটি এই সেমিস্টারে আলাপ হবে। আর পরের সেমিস্টারে যেটা আলাপ হবে মেটাবলিজম অফ বায়োমলিকুলস, সেখানে বিভিন্ন সাইকেলস এবং পাথওয়েজ, যেমন সাইট্রিক অ্যাসিড সাইকেল, ইন্টারমিডিয়েট পড়ে আসছো, গ্লাইকোলাইসিস, পেন্টোজ ফসফেট পাথওয়ে, এগুলো আলাপ হবে। এই বায়োমলিকুলস নিয়ে আমরা দুই আঙ্গিকে আলাপ করি, সেটি হলো যে তাদের কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস, আরেকটা হলো মেটাবলিজম অফ বায়োমলিকুলস। এই সেমিস্টারে এই কোর্সে মানে বিএমবি 1201 কোর্সে আমরা কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস এই জিনিসটি আলাপ করব, আর এটি পরের সেমিস্টারে। এখানে বায়োমলিকুলস, বায়োকেমিস্ট্রিতে আমরা যে বায়োকেমিস্ট্রি যারা পড়ে তাদেরকে বায়োকেমিস্ট বলে, এবং বায়োকেমিস্ট্রির অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন হলো
যে কেমিক্যাল স্ট্রাকচার অফ লিভিং অর্গানিজমের কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন, যে মলিকুলসগুলো আছে তাদের মধ্যে ইন্টারাকশন কেমন, লিভিং অর্গানিজমটা কিভাবে এনার্জি এক্সট্রাক্ট করে, লিভিং অর্গানিজম কিভাবে তার জেনেটিক ইনফরমেশন স্টোর করে ট্রান্সমিট করে, এগুলো হাজারো প্রশ্ন। কিভাবে কেমিক্যাল রিয়াকশনগুলো কন্ট্রোলড হয়, এগুলো সব বায়োকেমিস্ট্রির প্রশ্ন এবং বায়োকেমিস্ট্রিতে এগুলো আনসার করা হয়। এবং যদি থ্রি প্রিন্সিপাল এরিয়া বলি, তাহলে আমরা বলবো স্ট্রাকচারাল কেমিস্ট্রি, যেটা স্ট্রাকচার ফাংশন, কোনো জিনিসের ফাংশন, সেটি ডিএনএ আরএনএ প্রোটিন এর ফাংশন ডিপেন্ডস অন স্ট্রাকচার। ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন স্ট্রাকচার দ্য ফাংশন উইল বি চেঞ্জড। মনে রাখবা, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার দ্য ফাংশন উইল বি চেঞ্জড অর ডিফারেন্ট। কাজে স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ, এটা স্ট্রাকচারাল কেমিস্ট্রি। মেটাবলিজম এটি আগামী কোর্সে আলাপ হবে, যেটা যত রিয়াকশনস আছে একটা অর্গানিজমের ভিতরে তার সমষ্টি। তারপরে যেটি বললাম জেনেটিক ইনফরমেশন, একটা অর্গানিজমের ভিতরে কিভাবে আছে, ওই অর্গানিজমটা তার অফস্প্রিং তৈরি করতেছে, সেখানে তার জেনেটিক ইনফরমেশন কিভাবে সে স্টোর করে রাখছিল, কিভাবে ট্রান্সমিট করলো, তার ওভার এক্সপ্রেশন ঘটালো। অল দিজ আর দ্য এরিয়াস অফ বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি। বায়োকেমিস্ট্রি এখানে যে কয়টা ফ্যাকাল্টি আছে আমরা সব ফ্যাকাল্টিতে পড়াই, তার কারণ প্রয়োজন আছে বলেই পড়াই। সব ফ্যাকাল্টিতে, ভেটেরিনারি বলো, অ্যানিমাল হাজবেন্ডারি বলো, ইভেন ফুড টেকনোলজি বলো, ফিশারিজ বলো, সব জায়গায় পড়াই। তোমাদের প্ল্যান্ট সায়েন্সে তোমাদেরকে পড়াচ্ছি। শুধু তাই না, তোমরা অন্যান্য সাবজেক্ট পড়তেছ, যেমন তোমরা যেমন প্ল্যান্ট সায়েন্স, তোমরা যদি মনে করো যে শুধু এগ্রোনমি আর হর্টিকালচার পড়বো, তাহলে কি সয়েল ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে। তোমরা প্ল্যান্ট গ্রো করবা, সেখানে প্ল্যান্ট প্যাথোলজি জানতে হবে, অ্যান্টোমোলজি জানতে হবে। তোমাদের প্ল্যান্ট ডেভেলপ করতে হবে, সেখানে তোমাদের বলতে পারো যে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বায়োকেমিস্ট্রি ছাড়া অচল। কাজেই তোমাদের বায়োকেমিস্ট্রি পড়তে হবে। বায়োকেমিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি। যেমন অর্গানিক কেমিস্ট্রি যদি বলো, তোমরা পড়েছো হয়তো, অর্গানিক কেমিস্ট্রিতে বায়োমলিকুলসের প্রপার্টিগুলো ডিসক্রাইব করা হয়। বায়োফিজিক্সের সাথে বায়োকেমিস্ট্রির সম্পর্ক আছে, তার কারণ বায়োমলিকুলসের স্ট্রাকচার নিয়ে বায়োফিজিক্স ডিল করে। মেডিকেল রিসার্চের দরকার আছে। নিউট্রিশন, যেখানে ডায়েটারি রিকোয়ারমেন্ট, কোন ক্রপ কোন ফুডের মধ্যে কি পরিমাণ প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, সব কিছু বিবেচনায় রেখে নিউট্রিশনকে ঠিক করতে হবে। মাইক্রোবায়োলজি, সেখানে সিঙ্গেল সেল অর্গানিজম, ভাইরাসেস, তাদের বলো। স্যার একটা প্রশ্ন ছিল না, প্রশ্ন আছে, ছিল মানে দ্যাট ওয়াজ দ্য পাস্ট টেন্স এন্ড ইউ হ্যাভ প্রেজেন্ট টেন্স। বলো। আচ্ছা স্যার, বায়োকেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি এই দুইটার মধ্যে একটু পার্থক্য বললে ভালো হতো। বায়োকেমিস্ট্রি মনে করো যে শুধু প্রপার্টিজ নেই, একটা মলিকুলসের প্রপার্টিজ নিয়ে অর্গানিক কেমিস্ট্রি আলাপ করবে, কিন্তু বায়োকেমিস্ট্রি তার চেয়ে অনেক বেশি কিছু নিয়ে আলাপ করবে। যেমন তার স্ট্রাকচারে চেঞ্জ হলে তার ইন্টারাকশনে চেঞ্জ হবে, তার মানে তার স্ট্রাকচার এবং ফাংশন। মানে এটা কি বলবো, এটা অন্য সাবজেক্ট কি, আসলে কথাগুলো বলতে গেলে অন্য সাবজেক্ট সম্বন্ধে বলা, নিজের সাবজেক্ট সম্বন্ধে বেশি বলা, এটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি খুব। স্যার, বায়োকেমিস্ট্রি একটা শাখা বলা যায় কি অর্গানিক কেমিস্ট্রিকে? না, তা বলবো না, শাখা প্রশাখা ওদিকে আমি যাচ্ছি না। আমি বলবো যে অর্গানিক কেমিস্ট্রি খুব ছোট একটা পরিসরে একটা বিষয় নিয়ে আলাপ করে, সেখানে মলিকুলসের প্রপার্টিজ নিয়ে আলাপ করে, এই সামান্য মলিকুলসের নিয়ে আলাপ করে। আমরা মলিকুলসের প্রপার্টিজ নিয়ে আলাপ করি, আমরা স্ট্রাকচার নিয়ে আলাপ করি, আমরা ফাংশন নিয়ে আলাপ করি, আমরা স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ হলে ফাংশনের মধ্যে ভেরিয়েশন আসবে, সেগুলো নিয়ে আলাপ করি। বিভিন্ন মলিকুলসের মধ্যে ইন্টারাকশন কিভাবে হয় সেগুলো নিয়ে আলাপ করি, যে প্রসেসগুলো হয় সেগুলো নিয়ে আলাপ করি। যে কথাগুলো বলতেছি ওই প্রথম বাক্যটা ছাড়া অন্য সবগুলি বায়োকেমিস্ট্রির ভিতরে আছে, কিন্তু ওই অর্গানিক কেমিস্ট্রি ওই পার্টটুকু ছাড়া আর তো ওই ফার্স্ট সেন্টেন্স ছাড়া আর কিছুই নেই। ফিজিওলজি, সেখানে যে ফিজিওলজিক্যাল ফেনোমেনা, তার পিছনে যে বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন, সেটি বায়োকেমিস্ট্রি দিয়ে থাকে। সেল বায়োলজি, জেনেটিক্স, সব কিছুতে বায়োকেমিস্ট্রি। কাজে বায়োকেমিস্ট্রি ছাড়া মানে লিভিং অর্গানিজম অচল। এলিমেন্টাল কম্পোজিশন অফ অর্গানিজম, একটা অর্গানিজমকে যদি আমরা ডিসইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? আমরা সেখানে ভাগ করতে করতে আমরা জাস্ট
কিছু উপাদান পাবো, এলিমেন্ট পাবো, সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো পাবো। এগুলো নির্দিষ্ট প্রপোর্শনে থাকে এবং থেকে লিভিং অর্গানিজম তৈরি হয়। একটা লিভিং অর্গানিজমকে ভাঙলে আমরা এগুলো নির্দিষ্ট প্রপোর্শন পাবো। এখন যদি আমরা উল্টাভাবে চিন্তা করি যে নির্দিষ্ট প্রপোর্শনে আমরা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন বাজার থেকে কিনে আমরা ব্লেন্ডিং করলাম, ব্লেন্ডিং করে আমরা এরকম একটা অর্গানিজম তৈরি করব, তাহলে কি আমরা পারবো? নো স্যার। পারার কথা ছিল, কিন্তু আমরা পারি না। এই জন্যই যে সায়েন্টিস্টরা পারেনি। এখনো বলো। হ্যাঁ, তোমার লাইনটা তুমি প্রশ্ন করতে চাইছিলে, যাই হোক তুমি পারলে না, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বায়োলজিক্যাল হায়ারার্কি যদি বলি, বায়োলজিক্যাল হায়ারার্কি, তাহলে বিষয়টা এরকম। প্ল্যানেট যদি বলি, বায়োস্ফিয়ার, সেখানে বিভিন্ন ইকোসিস্টেম, তারপরে বিভিন্ন ইকোসিস্টেমের প্রত্যেকটা ইকোসিস্টেম চিন্তা করি, সেখানে বিভিন্ন কমিউনিটি। একটা নির্দিষ্ট কমিউনিটি বললে সেখানে কিছু পপুলেশনের মধ্যে ইউনিট চিন্তা করলে সেখানে অর্গানিজমকে যখন ভাঙবো সেখানে বিভিন্ন অর্গান সিস্টেম, তারপর অর্গানকে ভাঙলে আমরা টিস্যুকে ভাঙলে সেলকে ভাঙলে মলিকুলস, দেন অ্যাটমস। আমরা এইভাবে পাচ্ছি। এখন এইরকম করে আমরা এদিকে লাইফে যেতে পারতেছি না। ভাঙলে আমরা অ্যাটম পর্যন্ত আসতে পারতেছি, নির্দিষ্ট অ্যাটম বা নির্দিষ্ট এলিমেন্টাল কম্পোজিশন আমরা পাচ্ছি, কিন্তু নির্দিষ্ট কম্পোজিশন বা প্রপোর্শন মেনটেন করে ব্লেন্ডিং করে আমরা অর্গানিজম তৈরি করতে পারতেছি না। কেন পারতেছি না সেটি সায়েন্টিস্টরা একটি ব্যাখ্যা দাঁড় করাইছে। There is no greater object of wonder, no greater thing of beauty than the dynamic order. তার একটা নাম দিয়েছে ডাইনামিক অর্ডার, মানে এই যে এলিমেন্টগুলো একটা ডাইনামিক অর্ডারে আছে, একটা অর্গানাইজড কমপ্লেক্সিটিতে আছে, যেটি আমরা পারি না দিতে, সেই জন্য আমরা জীবন তৈরি করতে পারি না। এটি বিজ্ঞানীদের একটি কথা, বুঝতে পারছো? এটা একবার একটু বুঝাবেন স্যার। এটা সময়, বিষয়টা খুব অদ্ভুত স্যার আসলে। হ্যাঁ, বিষয়টা অদ্ভুত। এটা বুঝাই, এটাই এই বিষয়টা। থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো বলেই তুমি জিনিসটা বলতে পারছো। বিষয়টা অদ্ভুত যে এখানে আমি এদিক দিয়ে নিচের দিকে আসতেছি, আমি এই পর্যন্ত আসলাম, এ পর্যন্ত জীবন আছে, তারপরে এখানে যখন ভাবলাম তখন জীবন নাই। স্যার এরকম ভাবে দেখাই হয়নি কোনো। তাহলে এগুলো ভেবে দেখো নি, এক সায়েন্টিস্ট ল্যাবে কাজ করতে সে ওই জীবনকে খুঁজতেছে, জীবন সে দেখবে, সে মাল্টি সেলুলার অর্গানিজম, সেটিকে কাটছে, কেটে অর্গান সিস্টেম, টিস্যু, তারপরে সেল, সেখানে দেখছে যে সেল পর্যন্ত আসলে লাইফ আছে। তারপরে যখন সেখানে বিভিন্ন মলিকুলস দেখে লাইফ নাই। এখন ওই যে দুধের স্বাদ ঘোলে মিঠা, এখন ও জীবনের সংজ্ঞা দিছে, জীবনটা হলো ওই রকম যে আমি ল্যাবে কাজ করতেছিলাম, কাজ করতে করতে এটি আমার যে আঙ্গুল, মানে হাত দিয়ে তো কাজ করতেছি, এই বিটুইন দ্য ফিঙ্গার্স লাইফটা যেটা স্লিপ করে পার হয়ে চলে গেছে, সেটা হলো লাইফ। বুঝতে পারছো স্যার? এটা সায়েন্সের আওতার বাইরে, বিজ্ঞান এই গ্লাস পর্যন্ত। স্যার, গ্লাস করে তো করা উচিত ছিল। তো এই হলো বিষয়টা, যে বিজ্ঞানী কিন্তু কারেক্টলি বলছে যে জীবনটা আঙ্গুলের মাঝখান থেকে বেরিয়ে গেছে। জীবন আসলে আমাদের এই দেহ থেকে বেরিয়ে যায়। তো ওই জন্য তারা বলতেছে যে আমরা পারি না কেন তৈরি করতে, যে ডাইনামিক অর্ডার, এই ডাইনামিক অর্ডার মেনটেন করতে পারি না। এই জন্যই স্যার হয়তো কোরআনে এরকম বলা আছে যে আমি মৃত থেকে জীবিতকে উৎপন্ন করি। তাই তো করে। এই যে এখানে বুঝতে পারতেছো যে সাবঅ্যাটমিক পার্টিকলস, অ্যাটম, মলিকুলস, ম্যাক্রোমলিকুলস, অর্গানেল, এটা তো নন লিভিং। জি স্যার। এই নন লিভিং থেকে তো এই যে সেল তৈরি হয়েছে, সেলের মধ্যে জীবন আছে। আমরা সেল কালচার করতেছি না? জি স্যার। এটা তো এই দিক দিয়ে সেল, আবার এই দিক দিয়ে ভাঙলে বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম, এই যে ওই আগের ওটাই এভাবে নিছি। অর্গান সিস্টেম মধ্যে সেল, তারপরে নাই, গেল কোথায়? এখানে স্লিপ করছে না, সায়েন্টিস্টরা বলতেছে। ওকে, আবার এই যে ওইটাই যদি দেখি, এখানে সেল আছে, দ্য সেল এন্ড ইটস অর্গানেল। যদি এই দিক থেকে শুরু করি, লোয়েস্ট লেভেল আমরা মনোমারিক ইউনিট পাবো। মনোমারিক ইউনিট যদি নিউক্লিওটাইড হয়, তাহলে নিউক্লিওটাইড কোন মলিকুলসের ভিতরে আছে? ডিএনএ আর আরএনএ। তারপর ডিএনএ আর এখানে কি ক্রোমোজোম এবং ডিএনএ মধ্যে পার্থক্য কি? ক্রোমোজোমের একটা অংশ ডিএনএ, আরেকটা অংশ প্রোটিন। গুড, ভেরি গুড আনসার। এটাই সকালবেলা আমি একটা ক্লাস নিলাম, তোমাদের ইমিডিয়েট আগেই 10টা থেকে 11টা পর্যন্ত আমি একটা ক্লাস নিয়েছি, 10টা থেকে 10টা 55। ওখানে জিজ্ঞাসা করতেছিলাম, এটা আমাকে এত পেঁচায় পুচায় বলতে হলো।
ডিএনএ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং প্রোটিন দুটো জাস্ট পাশাপাশি একটা অবস্থান আছে, এই অবস্থানের একটা প্যাটার্ন আছে, একটা প্রিন্সিপাল আছে, সেটি আলোচনার বিষয় নয়। কিন্তু বিষয় হলো যে ক্রোমোজোম ইজ কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। যদি দুটাকে আলাদা করি, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং প্রোটিন আছে, দুটাকে যদি আলাদা করি, এক অংশ চলে গেল ডিএনএ, অন্য অংশ প্রোটিন, ক্রোমোজোমের কিচ্ছু নাই। মানে পাশাপাশি একটা ফ্যাশনে তারা থাকে, তখন একটা স্ট্রাকচার ডেভেলপ করে, দ্যাট স্ট্রাকচার ইজ কল্ড ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোম ইজ কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। এই ক্রোমোজোমটা থাকে নিউক্লিয়াসে। আবার অন্যদিকে যদি অ্যামিনো অ্যাসিডস বলি, অ্যামিনো অ্যাসিডস অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন, এই প্রোটিনে সেল মেমব্রেন তৈরি হয়, এই যে মেমব্রেন, সেল মেমব্রেন প্রোটিন আছে। আর অন্যদিকে সুগার, সেলুলোজ সেল ওয়াল তৈরি করে। এই সবগুলো একটা সেলের স্ট্রাকচার। তার মানে একটা সেল কি কি নিয়ে গঠিত? এটির মধ্যে কি সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে, তারপরে সেখানে সাইটোপ্লাজম আছে, দিয়ার নিউক্লিয়াস আর দিয়ার সরি নিউক্লিয়াস ইজ দিয়ার, মাইটোকন্ড্রিয়া সেখানে আছে, হ্যাঁ, প্ল্যান্ট সেলুলার প্লাস্টিড আছে, এই যে অর্গানেলস গুলো আছে। তারপরে এখানে লাইফ আছে, তাহলে যদি বলি সেল, এখানে সেলের লাইফ আছে। এখানে কি কি ইয়ে আছে? ক্রোমোজোম, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, আদার অর্গানেলস, এখানে লাইফ আছে। এদের কারো লাইফ আছে? লাইফ নাই। তাহলে এদের নির্দিষ্ট কম্বিনেশনে এখানে লাইফ। সায়েন্টিস্ট যেটা বলতেছে, অর্ডারটা কি ডাইনামিক। এদের মধ্যে যে রিলেশনশিপ, এই যে ম্যাক্রোমলিকুলস আর সুপ্রামলিকুলার কমপ্লেক্স, তাদের মধ্যে যে রিলেশনশিপ, এখানে লাইফ ডেভেলপ করছে। স্যার সেল ওয়াল তো স্যার জড় প্রাচীর, তো এটা তো স্যার লাইফ নরমালি থাকার কথা না। কি এতক্ষণ বললাম যে নন লিভিং থেকে লিভিং, আগের স্লাইডটাই ভুলে গেলা। নন লিভিং থেকে লিভিং সেল তৈরি হলো, সেল থেকে চলে আসলো, তারপরে এখানে নন লিভিং ম্যাটার পাচ্ছি। আগের স্লাইডটা খেয়াল করনি? এই যে নন লিভিং, এগুলো দিয়েই তো সেল তৈরি এবং সেলের জীবন। তার নন লিভিং থেকেই তো লিভিং। আর আমি বলিনি, তোমাদের মধ্যে এক বন্ধু বলছে, আমি সেটি বিশ্বাস করি, কোরআনের আয়াত, যে আমি জড় থেকে জীবের তৈরি করেছি জীবন। আমি তো ওটা ভাই, তোমরা বলছো, ওটা বললে তো তোমরা আবার অন্যভাবে দেবা। হ্যাঁ, ঠিক আছে। এখানে সবকিছু নন লিভিং, সেখান থেকে লিভিং। তাহলে সায়েন্টিস্টরা তো চেষ্টা করে পারলো না, যখন পারলো না তখন বললো যে এখানে একটা ডাইনামিক অর্ডার আছে, আমরা সেটি মেনটেন করতে পারতেছি না, এই জন্য আমরা এই নন লিভিং থেকে আমরা পারতেছি না। বুঝতে পারছো? এই তাহলে এখানে সায়েন্টিস্টদের সীমাবদ্ধতা, যে ডাইনামিক অর্ডার মেনটেন করতে পারে না, কাজে নন লিভিং থেকে তারা লিভিং তৈরি করতে পারে না। তাহলে এখানে অন্যভাবে যদি আমরা বলি, বায়োকেমিস্ট্রি পড়ার স্বার্থে যদি আমরা বলি, তাহলে একটা সেলের মধ্যে জীবন আছে, কিন্তু সেল ইজ কম্পোজড অফ ক্রোমোজোম, প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, দে ডু নট হ্যাভ লাইফ। কিন্তু সবগুলো মিলে সেল, তখন লাইফ আছে। তাহলে আসলে লাইফটা কি? লাইফ ইজ এ রিলেশনশিপ এমং মলিকুলস। এই যে এই মলিকুল, এর মধ্যে মলিকুল আছে, বিভিন্ন মলিকুল আছে, এই মলিকুলস। লাইফ ইজ এ রিলেশনশিপ এমং মলিকুলস, সেখানে সেল। তাহলে এটা কোন মলিকুলের? আমরা অনেক সময় বললেন, সখী তুমি কার? ছবি দেখছো না? সখী তুমি কার? কে দেখছো? দেখছো না? হ্যাঁ, দেখো, এন্ড নট এ প্রপার্টি অফ এনি ওয়ান মলিকুল, এটি কারো না। লাইফ হলো রিলেশনশিপ এমং মলিকুলস, তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেটি লাইফ। এখন কি বলবো, এটা কার সম্পত্তি? নট এ প্রপার্টি অফ এনি ওয়ান মলিকুল। যদি প্রোটিন বলে, যদি ডিএনএ বলে এটা আমার, যদি বলে প্লাজমা মেমব্রেন আমার, যদি বলে সেল আমার, বলে না কারো না। যদি বলে তাহলে আমার না, তাহলে কি তোমার? বলে না তোমারও না, তাহলে কার? বলে আমরা সবার। লাইফ হলো সবার, কারোরই না। সবাই মিলে নির্দিষ্ট ডাইনামিক অর্ডারে থাকলে তখনই লাইফ। স্যার সংজ্ঞাটা এরকম হলে ভালো হইতো যে লাইফ ইজ এ ইনভিজিবল থিং দ্যাট আর ক্রিয়েটেড বাই আল্লাহ। তাহলে তো স্যার এখানে ধর্ম আনা যাবে না স্যার, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে সেম হতে হবে। আমি কিছুক্ষণ আগে তোমার এই প্রশ্নের উত্তর দিয়েছি তো, ওটা আমি বললে হবে? আমার বিশ্বাস, তোমার বিশ্বাস জায়গাটা অন্যরকম। আমি তো বললামই ভাই, তোমরা বোঝো না কেন? আমি তো বলছি, তাই না? আমি তো বলছি তো, আমি তো পড়াটা তো এখানে পড়াবো না, ওটা তোমরা বলো।
লাইনটা তোমার ক্লিয়ার না, তুমি কি বলতে চাচ্ছে। যাই হোক, আমি যেখানে বলতে চাচ্ছিলাম যে ওই 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 যে ওই বিষয়টা, ওটা কোরআনিক স্টাডি, ওটা অন্য সাবজেক্ট, ওই সাবজেক্টের মধ্যে ওগুলো আলাদা, বায়োকেমিস্ট্রির মধ্যে এটা। এখন না তুমি স্যার, বিষয়টা হচ্ছে যে না, এখানে সায়েন্টিস্টরা গবেষণা করে তারা এটা ওদের আঙ্গিকে বলছে, কিন্তু আমরা আমাদেরকে ওটাই মানতে হবে, না, বিষয়টা না, তেমন না, না। তোমার কনসেপ্ট শোনো, আমি বলি, তুমি যেটা বলেছো তোমার সাথে আমি এখানে আমরা অনেকে আছি একমত, বাট দ্য ওয়ে ইউ আর পুটিং দ্য থিংস ইজ টোটালি রং। তার কারণ যে সায়েন্টিস্ট এখানে প্রমাণ সহ, প্রমাণ ছাড়া কোনো কিছু তারা বলবে না, বুঝছো? এবং তারা স্পেকুলেট করতে পারবে যে হ্যাঁ এটা এরকম হইতে পারে, বুঝে পারছো জিনিসটা? ওটা ওইরকম বলবে না, ওটা ওইরকম বলবে না। সায়েন্টিস্ট এখানে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। আর স্যার আমরা ক্লাসে কন্টিনিউ করি স্যার, আর হ্যাঁ, হ্যাঁ, এরকম না, না, ওটা অন্য বাইরের কোশ্চেন না করাই ভালো, তোরা আর একটু ওরা বাইরের স্যার কোশ্চেন বাইরের করা বন্ধ কোশ্চেন কর। যে করতেছে না, স্যার, যে মলিকুল হয়েছে ওটা ক্লাসে তো স্যার ডিস্টার্ব সব হচ্ছে। ওকে। স্পিরিচুয়াল থেকে আসছে সবকিছুই তো। স্যার এটা কি স্যার? না, বায়োকেমিস্ট্রি এটা সহজ না কঠিন সাবজেক্ট? স্যার স্যার এটা সার্কিটের মতো স্যার এটা লাগতেছে। থেকে তো কিছু বোঝা স্যার যাচ্ছে এটা তো অনেক স্যার কঠিন। কারশফের লর্ড থেকে কঠিন লাগে। অনেক কঠিন। মাথা ঘুরতেছে স্যার। ইঞ্জিন সার্কিট। ইঞ্জিনিয়ারিং না স্যার, সার্কিট বললা সার্কিটের মতো লাগতেছে স্যার। কেমন যেন লাগতেছে না? আমি বলছি বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা কঠিন না সহজ? স্যার আমার স্যার তো কঠিন। একদিন ক্লাস করে তো বোঝা যায় না স্যার। শুনেছি এটা নাকি কঠিন সাবজেক্ট। তোমরা লাইন মতো কথা বলো না তো, এটা তো তোমাদের। আমি বললাম যে কঠিন না সাবজেক্ট, আমি কি বলছি বোঝা যায় কি যায়? তোমরা বোঝা স্যার যায়? সহজ কঠিন বুঝতেছি না, তবে এটা ইন্টারেস্টিং। জি স্যার, আমার মনে হচ্ছে যে মজার হবে। স্যার পড়তে মজার ভালো হবে লাগতেছে। যদি বড় ভাইয়ের, এটি মজার হবে যদি তোমরা তোমাদের বড় ভাইদের কাছে একটা ডাহা মিথ্যা কথা না শুনে থাকো। সেই ডাহা মিথ্যা কথাটা কি? জি স্যার। ওরা বলবো বায়োকেমিস্ট্রি কঠিন সাবজেক্ট, যদি বলো জি, কঠিন স্যার। ইংরেজি কি, তাহলে ওরা বলবে হার্ড। তাহলে হার্ডের বিপরীত কি? সফট। এটা কি ধরা যায়, নাড়া যায়, ছোঁয়া যায়? না স্যার, না স্যার, জাস্ট অনুভব ধরা যায় করা না, যায়। ছোঁয়া যায় না, তাহলে এটা 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 হার্ড না সফট বুঝলা কিভাবে? এই বড় ভাইরা তোমাদের ডাহা মিথ্যা কথা বলে দিয়েছে। এটি হলো, বলতে পারো যে, হ্যাঁ ক্লাস নিচ্ছে 10 মিনিট পর, হ্যাঁ এটি এটি বলতে পারো যে এটি ডিফিকাল্ট সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তাহলে ইট মে বি আইদার ডিফিকাল্ট অর ইজি। হ্যাঁ, যে বুঝতে পারছো তোমাদের বলে তারা সহজ, যে বুঝতে পারেনি তারা বলো ডিফিকাল্ট। কিন্তু একটা ডিফিকাল্ট জিনিস যদি তুমি বুঝে ফেলো, তাহলে এই যে মজা, এটার মজাই আলাদা। কাজেই যদি আলটিমেট বলো, তো তোমরা তো স্টুডেন্ট, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস, হয়দার ইট ইজ ডিফিকাল্ট অর ইজি। তোমাদের মনোযোগী হতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, তাহলে কোনো কিছু ডিফিকাল্ট থাকবে না। ডিফিকাল্ট যদি থাকে, তাহলে ওয়ান্স আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ বায়োকেমিস্ট্রি, নাও আই এম দ্য টিচার। এখন তোমরা এই 2 মিনিটে যদি বায়োকেমিস্ট্রি কমপ্লিট করতে চাও, তাহলে ইট উড বিকাম ভেরি ডিফিকাল্ট। এখন তোমাদের এখানে গ্লাইকোলাইসিস আছে, গ্লাইকোলাইসিস, তার জন্য আমরা 3-4টা লেকচার দিব, 3-4টা লেকচারের সময় লাগবে, বুঝতে হবে প্রত্যেকটা লেকচার। তারপরে গ্লাইকোলাইসিস ইজিয়ার টু ইউ। লাইকওয়াইজ ফ্যাটিক অ্যাসিড সাইকেল 4-5টা লেকচার দিব, তখন সেটা তোমাদের কাছে সহজ হবে। এখন এটা দেখে যদি তোমরা বলে থাকো যে স্যার এটা কঠিন, তাহলে বলে থাকো, দেখে বলে থাকো সহজ, সেটাও ভুল। যদি বলো কঠিন, সেটাও ভুল। যদি বলে থাকো সহজ, সেটাও ভুল। হ্যাঁ, এটি তোমরা স্যার ইন্টারে তো বাংলায় পড়েও স্যার কঠিন লাগছে, এখানে তো স্যার ইংলিশে তাও। না, ওটাও ওটাও স্যার ঠিক। আমরা এটা যে ওয়েতে কমপ্লেক্স, এটা কমপ্লেক্স। তার কারণ যে এখানে এখানে সাবজেক্টের জন্য দেখো, ডিজিজ রেজিস্ট্যান্ট ক্রপ লাইক বিটি ক্রন, বিটি কটন, বিটি ব্রিঞ্জাল অলরেডি ইন মার্কেট, বুঝতে পারছো? তারপরে হাই ইল্ডিং ভ্যারাইটিস ডেভেলপ করতে হবে। তারপরে মনে করো গোল্ডেন রাইসের কথা তোমরা শুনছো। তারপর এই যে কর্ন, সয়াবিন, কটন সিড, তারপরে মাস্টার্ড অয়েল, র্যাপসিড অয়েল, যেটা র্যাপসিড অয়েল, ক্যানোলা, ক্যানোলা এখানে ইউরোসিক অ্যাসিডও নাই, সায়ানাইড নাই। ক্যানোলা যেটা কানাডা এটা ডেভেলপ করছে, ক্যানোলা যেটা আমাদের দেশের সরিষার তেল থেকে সায়ানাইড এবং ইউরোসিক অ্যাসিড দুটো বাদ দিয়ে করছে। তারপরে টমেটো, আরো অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেখানে আমরা বায়োকেমিস্ট্রির অ্যাপ্লিকেশন আছে, বায়োকেমিস্ট্রি অ্যাপ্লিকেশন আছে। কাজে নতুন নতুন আরো অনেক কিছু করতে গেলে তোমাদের বায়োকেমিস্ট্রি সঠিকভাবে জানতে হবে, কাজে তোমাদের পড়তে হবে। আর যদি কিছুই নাই করতে চাও, যদি মনে করো যে ব্যাংকে চাকরি করবা,
তাহলে সেই ক্ষেত্রে বলবো যে বায়োকেমিস্ট্রি তোমাদের সিলেবাসের মধ্যে একটা সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টের মতো এটি পড়ে পাস করে তারপরে ডিগ্রি নিয়ে যেতে হবে। এই নীরব চৌধুরী মিউট কর। আপনি মিউট করে দেন স্যার। এই তোমরা ক্লাসের মাঝে একটু চেকও করে না যে আনমিউট আছে কিনা। স্যার আপনি অথবা সবাই mute মিউট আছে করে দেন। কিনা। হ্যাঁ, যেটি বললাম যে এগ্রিকালচারে যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে সেখানে বায়োকেমিস্ট্রি তার প্রয়োজনীয়তাটা মানে অনস্বীকার্য, আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আর যদি বলো যে না আমরা এগ্রিকালচারে থাকবো না, আমরা ব্যাংকে চাকরি করবো, সেই ক্ষেত্রে ডিগ্রি পাওয়ার জন্য হলেও অন্যান্য সাবজেক্টের মতো বায়োকেমিস্ট্রি পড়ে পাশ করে ডিগ্রি নিতে হবে। কাজে এটির ইম্পর্টেন্স বুঝতে স্যার স্যার বায়োকেমিস্ট্রির মধ্যে কি ম্যাথ আছে? বায়োকেমিস্ট্রির মধ্যে ম্যাথ আছে, কিন্তু এটা তোমার আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসবে না। কেন, ম্যাথকে তুমি খুব বেশি ভয় করো নাকি? না, অনেক ভালো লাগে আর কি, এজন্য বললাম। Good, ম্যাথ করতে খুব অনেক সহজ ভালো লাগে। ম্যাথ আছে, সেটি আমরা নিউক্লিক অ্যাসিডে করব, এনজাইমে করব। ওকে, ওকে বায়োকেমিস্ট্রি যদি একটি বই পড়ো তাহলে নিচেরটা লেলিঞ্জারের প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি, এটা অনলাইনেও পাবা, না পাইলে আমার কাছ থেকে তোমাদের শেয়ারের মাধ্যমে নিয়ে নিবা। যদি সেকেন্ড বুক পড়ো তাহলে সেটা কন এন্ড স্টাম্প আউটলাইন্স অফ বায়োকেমিস্ট্রি, এটির সফট কপি নাই, এটির হার্ড কপি আছে, এটা সংগ্রহ করতে হবে। আর স্ট্রায়ারের বায়োকেমিস্ট্রি থার্ড বুক, এটির সফট কপি আমার কাছে আছে, লাগলে দিতে পারবো। মেথুজের বায়োকেমিস্ট্রি সফট কপি আমার কাছে আছে। আই রিপিট, একটা বই যদি রাখতে চাও লেলিঞ্জারের প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি, হার্ড কপি সফট কপি দুটোই আমার কাছে আছে, সফট কপি তোমরা শেয়ারের মাধ্যমে নিতে পারবা। আর আউটলাইন্স অফ বায়োকেমিস্ট্রি হার্ড কপি তোমরা সংগ্রহ করবা। আর স্ট্রায়ারের বায়োকেমিস্ট্রি সফট কপি আমার কাছে আছে, শেয়ারের মাধ্যমে নিতে পারবা। মেথুজের বায়োকেমিস্ট্রি আমার কাছে এবং আবির। টিচিং মেথডস, এখানে লেকচারিং আমি যেটা বলে থাকি, যেটা করে থাকি বা করলাম। গ্রুপ ডিসকাশন তোমাদের দেই যখন তোমাদের ফিজিক্যাল প্রেজেন্সে হয়, এটা তো এখন সম্ভব হচ্ছে না। রিডিং আমি দিয়েছি, হয়তো প্রিন্ট আউট করে দিয়েছি, তোমরা রিডিং তোমরা দেখে আসছো, পরে আবার ডিসকাস করেছি। অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছি, তোমরা 3-4 জন মিলে করেছো। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে এগুলো করাটা একটু ডিফিকাল্ট। তোমরা জানো ফাইনাল এক্সাম 70%, ক্লাস অ্যাটেন্ডেন্সও মার্কস আছে। ক্লাস অ্যাটেন্ডেন্স কিভাবে নিব সেটি নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। ওকে, আর লেট সাধারণত অ্যালাউ করি না, তারপরেও তোমরা এখানে যেহেতু একটু কানেকশনের বিষয় আছে, অপশন হয়তো খুব কম থাকবে, হয়তো 6টা প্রশ্ন থাকলে 5টা আনসার করতে হবে এরকম। প্রত্যেকটা প্রশ্ন এবিসি বা এবিসিডি থাকবে, সেখানে এবিসিডি এবার ক্রোনোলজিক্যাল আনসার করতে হবে। আনসার টু দ্য পয়েন্টে করতে হবে। বায়োকেমিস্ট্রি বানিয়ে লেখার কোনো স্পেস নাই। খাতায় লেখার স্টাইল হলো লাইন এবং স্পেসিং। প্রত্যেকটা পেজটায় 15 ± 2 এরকম লাইন থাকবে, 15 ± 2 বা 13 ± 2 এরকম লাইন থাকবে। তোমরা যেটি করে থাকো একটা পেজটার মধ্যে 5-6 লাইন লেখো, তারপরে প্রত্যেকটা লাইনে একটা ওয়ার্ড লেখো, তার মাঝখানে একটা ওয়ার্ড ফাঁকা দিয়ে আরেকটা ওয়ার্ড লেখো, এরকম চলবে না। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে স্পেস একটা লেটার, কাজে খুব সুন্দর এভাবে লিখলে হাতের লেখা সুন্দর হওয়া লাগবে না, লেখা এমনি সুন্দর দেখাবে। আই রিপিট, প্রত্যেকটা খাতায় লাইন সংখ্যা খেয়াল করবা। ক্লাস 3-4 ছাত্রের মতো লিখলে চলবে না। হ্যাঁ, ইউনিভার্সিটির ছাত্র, এখানে 13, 15, 16 এরকম লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে স্পেস দেখবা, ওয়ার্ডের মধ্যে স্পেস, সেটি ইয়ে করবে। রেজড হ্যান্ড, মাসুদ বলো কি বলবা? মাসুদ তুমি হ্যান্ড রেজ করছো, কোনো কথা বললে কথা বলো। হ্যাঁ, এই টপিকসগুলো আলাপ করলাম, যেটি বায়োকেমিস্ট্রি বললাম যে বায়োকেমিস্ট্রি এটি কি নিয়ে ডিল করে, এটি মলিকুলস নিয়ে ডিল করে, বায়োমলিকুলস নিয়ে, তাদের স্ট্রাকচার, ফাংশন এবং তাদের মধ্যে ইন্টারেকশন, এবং এই বায়োমলিকুলস নিয়েই লাইফ, যেটি সেল লেভেল পর্যন্ত আমরা লাইফ দেখতে পাচ্ছি। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, তুমি বলবা তো। স্যার ওই যে এমসিকিউ যে পরীক্ষাটা নেবেন ওইটা কি সিটি হিসেবে আমরা ধরে নেব? আমি শোনো, এই বিষয়গুলো আমি বলি। আমি পড়াচ্ছি, কি পড়িয়েছি, কতটুকু পড়িয়েছি, তার মধ্যে থেকে পরীক্ষা নিব, কোন দিন পরীক্ষা নেব, দ্যাট ইজ আপ টু মি। তুমি ক্লাসে আসবা, ক্লাসে থাকলে তুমি সাপ্লাই পাওয়া শিট জাস্ট ক্লিক করে সাবমিট করবো, হয়ে গেল। তারপরে কি করবো যে সেটা আমার পার্ট। তুমি ক্লাসে নাই বলে স্যার আমি ক্লাসে ছিলাম না, তুমি ক্লাসে ছিলাম না, দ্যাট ইজ ইয়োর পার্ট। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। স্যার অপশন থাকবে?
থাকলে ওখানে দেখতে পারবা, আর অপশন না থাকলে দেখতে পারবা না। তোমরা এগুলা তোমরা ইরিলেভেন্ট কথা বলো কেন? তার মানে তুমি অপশন খুঁজবা, এই জন্য তোমার ওই যে 3 ক্লাসের মধ্যে 1 ক্লাসে থাকবা। এই জন্য আমি আজকে সম্পূর্ণ ক্লাস পড়লাম, তুমি 30 মিনিটস তুমি ওই যে মোবাইলে টিপাটিপি করবা, আর বাকিটুকু সময় থাকবা, যে অপশন তো থাকবে। এগুলা আননেসেসারি প্রশ্ন। স্যার হ্যাঁ। অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? সেটা তো আমার বিষয়। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি স্পিরিট, কোশ্চেনিং মাইন্ড। অ্যাটেন্ডেন্স কি সৌরভ বললা নাকি? তুমি কি অ্যাটেন্ডেন্স আমাকে প্রোভাইড করতে পারবা, বা তোমরা কেউ এই দায়িত্ব নিতে পারবা? না স্যার, আমরা তো স্যার পিসিতে চালাই না, মানে এইভাবে সম্ভব না। এটা অ্যাটেন্ডেন্সের একটা সিস্টেম আছে এখানে। স্যার গুগল ফর্মটা দিলে ভালো হতো স্যার, আপনি যদি দিতেন স্যার। শোনো, তোমরা অ্যাটেন্ড করলেই অ্যাটেন্ডেন্স এক জায়গায় স্টোরড হয়, ঠিক আছে? আমরা যে সিস্টেমে আছি, মাস্টার্সের এভাবে স্টোরড হয়েছে। আমি তোমাদেরটা দেখবো, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস দেখবো। ওকে ওকে স্যার। তো এইটুকুই আজকের আলাপ। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলবা। আর ক্লাসে এরকম কিন্তু বুঝছো, এরকম করে বসে থাকলে হবে না। এটা বায়োকেমিস্ট্রি ক্লাস, মনে রাখবা। কিছু মিস করলেই যদি লিঙ্কেজ না থাকে তাহলে সেখানে তৈরি হবে না। যেরকম আমরা বলি না যে পলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এনজাইম সবগুলোর মধ্যেই মনোমারিক ইউনিট, তাদের মধ্যে লিঙ্কেজ আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে লিঙ্কেজ আছে। হ্যাঁ, এটি এই যে মিউজিকের মতো, যেরকম খুব মানে আগ্রহ নিয়ে আমরা সঙ্গীত শুনি না, এটা গিটার বাজাচ্ছে না, এটা কি, এটা বুঝছো? কাজে সেই রকম অ্যাটেনশন নিয়ে পড়তে হবে। কিন্তু স্যার আমরা যারা গ্রামে থাকি অনেক সময় নেট প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে যায়। আগামী ক্লাসে তোমাদের এইটা ডি ফ্যামিলি, ডিগল স্যাটেলাইট ইরাইথ্রোস থ্রিওস, তার 4 কার্বনের সুগার, 5 কার্বনের সুগার, এটি 6 কার্বনের সুগার। তাদের অ্যালোজ, অ্যালট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গ্লুজ, আয়োডোজ, গ্যালাক্টোজ, ট্যালোস, এগুলোর স্ট্রাকচার দেখে আসবো। আমি এটি মনে রাখার টিপস দেব, আজকে নয়, আগামী ক্লাসে। স্যার বই কি দিয়ে দিবেন, মানে হচ্ছে বইয়ের পিডিএফ? আচ্ছা, যে প্রশ্ন অলরেডি আলাপ হয়ে গেছে, তোমরা কিন্তু ক্লাস 3-4 এর না। বইয়ের বিষয়ে কি বলেছি বলো তো?